আমি তো তাও একটু সাজগোজ করি, কিন্তু আমাকে একদমই সাজতে দেয়নি, তাতে আমার খুব আনন্দই হয়েছে। একটা অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্টের মাঝে ব্যালেন্স রাখার চেষ্টা করি। আমরা খুব দৃঢ় যে আমরা এটা চাই না, একটা পার্টিকুলার অনুভূতি দেওয়ার জন্য তৈরি করা। সেটা নিয়ে আমি ভাবিনি ও না করলে কি ভাবতো, কিন্তু আমি প্রশ্ন করি। নিজের কন্ট্রোভার্সি হোক, অসুবিধা নেই, কন্ট্রোভার্সি ভালো তো। একইভাবে ঝগড়া মানে চূড়ান্ত ঝগড়া করছে, মানে পাশ থেকে আর কি কাক বসছে না। যা ইচ্ছা নেই ডাকুক, নাম তোটাই থাকবে নিত্যানন্দ চাকলা। না না, এরকম একদম যাবে না করা। ভাবে ওর অনেক জ্ঞান, জর্জরিত করে ফেলেছে। তার অত ফিলসফি নিয়ে কাজ কারবার নেই। আমারই সেই দায়টা কেন থাকবে? নমস্কার, আমার হাতে মাইক্রোফোন দেখে হয়তো অনেকেই ভাবতে পারে যে আমি ব্যাক টু মাই ওল্ড রোল। আজকের এই আড্ডা সেশনটার জন্য মোরালেস ব্যাক টু মাই ওল্ড রোল। কিন্তু আমরা এখানে কেন একসঙ্গে এসেছি, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু, ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্ত লাহা। তনুশ্রী দিয়ে আমি তোমাকে দিয়ে শুরু করব। সুদীপ্তর এই অদ্ভুত নামের ছবিটায় তুমি কেন হ্যাঁ বলেছো? তোমার ছবির নামটা প্রথমবার শুনে কি মনে হয়েছিল? বিষয়টা হলো যে যখন ছবিটা হ্যাঁ বলেছি, ছবির এইরকম নামটা জানতাম না। আর দ্বিতীয়ত হলো ছবির শেষে বলছি এই নামটা বোধহয় দুটো নাম যেটা আমরা কাল্টিভেট করলাম, এই দুটো নামই ও ভেবেছিল। এই যে কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু, ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, এই অথবা বলে যে কথাটা, মানে এটা অথবা এটা হবে, কিন্তু দুটোই, এবং অথবাটাও রেখে দিয়েছে। তো এটা সুদীপ্ত লাহা বলেই সম্ভব। আর ফাইনালি কেন এটা, সেটা তো সুদীপ্ত বলবে, কিন্তু তার আগে আমি বলি যে গ্রিস একটা গ্রিক ফিলোসফির ব্যাপার আছে এবং পেইন্টিংয়ের বিষয় আছে, কিন্তু সবথেকে মজার বিষয় হলো এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে ট্রিটমেন্ট, ছবির ট্রিটমেন্ট, যে কারণে আমি হ্যাঁ বলেছি, ছবির ট্রিটমেন্টটা একদম আলাদা। আমাদের লুকটা, আমাদের দেখতে একদম অন্যরকম লাগছে। আমি তো তাও একটু সাজগোজ করি, কিন্তু আমাকে একদমই সাজতে দেয়নি, তাতে আমার খুব আনন্দই হয়েছে। কারণ এই যে মেকআপে যে এক্সট্রা টাইমটা লাগে, স্পেশালি হেয়ার করতে যে টাইমটা লাগে, সেই টাইমটা একদমই লাগেনি। তো আমার খুব মজা হয়েছে যখন ছবিটা শুটিং করতে গেছি। সোজা একেবারে মেকআপ রুমে ঢুকতেই হয়নি, সোজা একেবারে গিয়ে ছবির শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু তাতে যেটা হয়েছে, একদম ভেবে নিয়েছি আমি যখন প্রমোশনে আসবো বেশি করে সাজবো, তো এরকম কস্টিউম তো আমাদের ছবিতে পড়তে দেওয়া হয় না, তো এই জন্য একদম রিজেক্ট করে দিই, একদম এসব পড়া যাবে না। জিন্স আর এটাও তো এরকম পড়া কি ছিল? এরকম খুবই জামা কাপড়গুলো খুবই ঘরের মধ্যে স্যান্ডো গেঞ্জি, হ্যাঁ স্যান্ডো গেঞ্জি পরেই মনে হয়। ইনফ্যাক্ট স্যান্ডো গেঞ্জি আমি স্কুলের পর থেকে কোনোদিন আমি স্যান্ডো গেঞ্জি পরতে পছন্দ করি না একদম। স্কুলের পরেই প্রথমবার আমি স্যান্ডো গেঞ্জি পরেছি এই ছবিটা শুট করতে গিয়ে। সারাক্ষণ ঘরে বসে রয়েছে বিছানার মধ্যে স্যান্ডো গেঞ্জি পরে গল্প করে যাচ্ছে। আসলে চলচ্চিত্র পরিচালকদের জীবন কিরমভাবে কাটে, স্যান্ডো গেঞ্জি পরে, বাংলা ছবি ডিরেক্টরদের বাড়িতে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। কিন্তু কারণ গ্রিস আমাদের দেশ নেই, যে আমাদের যে জনপ্রিয়, যে এটা আমি আর তনুশ্রী এখন যেই থিওরিটা নিয়ে এসেছি, যে দুটো নামের মধ্যে তোমাকে একটা বাঁচতে হতো। তো তুমি কেন এটা দুটো নাম কিন্তু আমি একসাথেই ভেবেছিলাম। কিন্তু এটা তো তুমি এখন বলছো তো? না, এটা তখনও বলেছিলাম। তখন আমার উপর চাপ ছিল বিভিন্ন রকমের, যে একটা নাম দে, প্রডিউসার থেকে সবাই শুরু করে, যে একটা নাম রাখ, কারণ গ্রিস আমাদের দেশ না। আমি হলে অথবা রাখতাম না। শুধু আমি দেখলাম যে পুরো নামটা ভালো যাচ্ছে, সিনেমাটার সাথে খুব ভালো যাচ্ছে। এর নাম আছে স্ট্যানলি কুব্রিকের সিনেমাটা ডক্টর স্ট্রেঞ্জলাভ অর হাউ আই লার্ন টু স্টপ ওরি অ্যান্ড লাভ দ্য বম্ব। হ্যাঁ, তো গোড়াটাই নাম। তো ভাবলাম অসুবিধা নেই, কন্ট্রোভার্সি হোক, অসুবিধা নেই, কন্ট্রোভার্সি ভালো তো। হ্যাঁ, কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া লাইফ কাটালাম, তো এটা থাক সিনেমায়। কয়েকটা নাম ছিল, যেরকম আমরা ওই আলমোডোভারের তোমার কি বলে অল অ্যাবাউট মাই মাদার, তারপরে হ্যাঁ মানে ঘটনাচক্রে, বা ইভেন অ্যালবার্ট পিন্টো গুস্তাকিওয়াতে, বা টিঙ্কার টেইলর সোলজার স্পাই, অরবিন্দ দেসাই কি আজিব দাস্তান, সলিম লাংড়ে পে মাত্র। কিন্তু এই যে পুরো মানে একটা বাক্য বড়, এইটা ইজ এ ইউনিক থিং। বাট যদিও এখন বলছে প্রথম থেকেই জানতো চাপে পড়ে। একটা সিনেমা আছে ওই ওমেন অন দ্য ভার্জ অফ এ নার্ভাস ব্রেকডাউন, উইমেন অন দ্য ভার্জ অফ এ নার্ভাস ব্রেকডাউন। সুতরাং ও বুঝতে পেরেছো রিসার্চটা লম্বা নাম নিয়ে, মানে লেভেলের রিসার্চটা করেছে। কিন্তু আমার মনে হয়েছিল যখন হাম আপকে হ্যায় কন বা কভি খুশি কভি গম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, না কেনা, তো ওই নামগুলো শুনে তখনও কিন্তু আমাদের মনে হয়েছিল এত লম্বা নাম, কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে বলছে ওই কথাটা বলছিলাম, যে নাম দিলে আমার ছেলের নাম নিত্যানন্দ চাকলাদার, নিতু, নিতাই, নিতে, নিতু, হ্যাঁ যে যা ইচ্ছা নেই ডাকুক, নাম তো ওটাই থাকবে নিত্যানন্দ চাকলাদার, আধার কার্ডে ওটাই থাকুক। তারপর যে নিতু বলে ডাকুক বন্ধুরা, কি যায়, কারণ গ্রিস বলে ডাকুক, গ্রিস বলে ডাকুক। কিন্তু এটা নয়, ঠিক আছে, নাম থেকে আমরা একটু বেরিয়ে এবার বিষয়ে ঢুকি।
বিষয়টা ও কিন্তু বেশ ইউনিক, একদম দুটো খুব আমার মনে হয়েছে সিঙ্ক করেছে। সেটা হলো যে ছবির গল্পটা একটা 2-3 দিনের ঘটনা, টানা ঘটনা, এবং ছবির মানে ছবির যে সিনগুলো শ্যুট করা হয়েছে সেগুলো টানা শ্যুট করা হয়েছে, কোনো কাটা হয়নি। তো সেটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং যে দুটো সিঙ্ক করেছে। হ্যাঁ একদম। এবং ওই 2-3 দিনের ঘটনার উপরই যেহেতু করেছি, আমি মাঝে কোনো কাট রাখতে চাইছিলাম না সিনে, যাতে ওই কন্টিনিউটিটা মেনটেন থাকে। এবং প্রথম থেকেই প্রথম তোমার মনে আছে কিনা, প্রথম দিনের শ্যুটটা মানে যেদিন দেখাচ্ছে অনিন্দ ঢুকছে তারপর থেকেই শ্যুটটা হয়েছে, যাতে পরপর সিন ওয়াইজ করা হয়েছে। তাতে কী হবে, একটা ক্যারেক্টারগুলো করতে। এবং অ্যাকচুয়ালি সুদীপ তো ওটাও ভেবেছিল যে আমরা শুটিংয়ে ঢুকবো এবং পরশু দিন বেরোবো, মানে একবারে আর কি শুটিং সারাদিন করবো, করে বেরোবো, এটা সিনেমাটা ডান হয়ে যাবে। এমনি তো 2-3 দিনের ঘটনা, 2-3 দিনে যদি হয়ে যায়, দিকে আমরা আস্তে আস্তে নামছি, ঠিক আছে 2-3 দিনে হয়ে যাবে। না এরকম একদম যাবে না করা, একদম সিনেমার মতোই করেই করতে হবে। কিন্তু সিনেমাটা এই দুটো খুব সিঙ্ক করেছে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যেটা আমার মনে হয় যে এক তো নামটা খুব ইউনিক, যেটা রেখে দিয়েছে সেটা আমরা এক্সপেক্ট করিনি যেটাই থাকবে, কিন্তু আমরা পরে বুঝলাম যে ওটাই রাখতে চলেছি আমরা। কিন্তু গল্পর যে ট্রিটমেন্টটা একদম, আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যেটা আমার শুরুতে যে গল্প, আমরা কোনো স্ক্রিপ্টটা গল্প থেকেই তো আমাদের ভাবনাটা শুরু হয়, সেই ভাবনাটা কিন্তু একদম মানে আমি দেখছি যে শুটিং করতে আমরা ঢুকছি, সুদীপ তো অ্যাকচুয়ালি শুটিং করতে ঢুকছে, অনিন্দও শুটিং করতে ঢুকছে, মানে যে বাড়িতে শুটিং করছি সে বাড়িটা অ্যাজ ইফ ওর দিদির বাড়ি অ্যাকচুয়ালি ওর। আর আমি ওকে প্রচুর প্রশ্ন করতাম, মানে আমি অ্যাকচুয়ালি জর্জরিত করে ফেলেছি ওকে প্রশ্ন করে ও নিজেই বলবে। আমাকেও একটাই কথা বলতাম, না আমার দিদি ওরকম করে না, আমার দিদি এরমভাবেই বলবে। মানে আমি বললাম যে কেন বলবে, আমাকে তো বোঝাতে হবে, যেটা কেন বলছে আমি বুঝতে পারছি না, আর আমি খুব প্রশ্ন করি। মানে তুমি যদি প্রশ্ন না করতে বরঞ্চ সেটা নিয়ে আমি ভাবিনি ও না করলে কি ভাবতো, কিন্তু আমি প্রশ্ন করি। এবং আর ওটা মানে আমার মানে অ্যাকচুয়ালি ওটা আমার অভ্যেস, ছোটোবেলাতেও যখন মানে আমি আর্টসের স্টুডেন্ট, কিন্তু যখনই সায়েন্স পড়তে গিয়ে প্রচুর প্রশ্ন আসতো একই কারণে, যেটা কেন হচ্ছে, এটা পড়ছি কেন, প্রশ্ন আসতো এটা পড়ছি কেন, কি হবে এটা। অ্যাকচুয়ালি আর্টিস্টদের তাই সায়েন্টিফিক টেম্পারামেন্ট, সোশ্যাল সায়েন্সেস বলে আর্টসকে, তাই জন্যই যে ইউ শুড হ্যাভ আ সায়েন্টিফিক টেম্পারামেন্ট। সো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে একটা চরিত্র কেন এভাবে বিহেভ করে, অ্যাকচুয়ালি তার কোনো মানে হয় না যদি এভাবে দেখা যায় যে একটা চরিত্র কেন এভাবে বিহেভ করছে, তার কোনো মানে নেই। আমি এভাবেই আমার ক্যারেক্টারটা অ্যাডপ্ট করেছিলাম, যে ক্যারেক্টারটা একদম যেটা ট্রান্সপারেন্ট, ও যেরকম ওভাবেই বিহেভ করে ফেলে, সবার সামনে কেঁদে ফেলে, ওর হয়তো একটা ফোন এসছে, ভেউ করে কাঁদতে মানে উগড়ে দিল, একইভাবে ঝগড়া, মানে চূড়ান্ত ঝগড়া করছে, মানে পাশ থেকে আর কি কাক বসছে না, কলতলার ঝগড়াটা, তো সেইটা রয়েছে। কিন্তু একইভাবে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ইউনিক ওয়েতে দেখানো হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডও রাখা হয়নি, মিউজিক নেই, গান তো নেই, কিন্তু ট্রেলারটা খুব ইন্টারেস্টিংলি, খুবই এবং ট্রেলারটাতে ইন্টারেস্টিংলি যে বেসটা ঢোকানো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেটা আমার জন্য মানে দর্শক হিসেবে আমার জন্য খুব ওয়ার্ক করছে। কিন্তু কেন, এটা আমারও প্রশ্ন, এটা নিয়ে বিস্তারিত ওরকমভাবে আলোচনা নেই, ওয়াই নট দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমায়? আমার মনে হচ্ছে, আমি যেটা মানে প্রথম থেকেই যেটা একটু বয়সের পরই ভেবেছিলাম, যে যখন সিনেমা বানাবো তখন ম্যানিপুলেশন বর্জিত সিনেমা বানাবো। আমার মিউজিকটা মনে হয় সবসময় ম্যানিপুলেট করছে সিনেমাকে, ম্যানিপুলেট করার জন্যই, হ্যাঁ পারপাসটাই তাই। এবং যখনই ভেবেছি যে ম্যানিপুলেশন বর্জিত করব, তখন মিউজিকটা আমি রাখবো না। আমার মনে হয় না দর্শকদের কোনো দরকার আছে মিউজিক শোনার, কারণ মিউজিক একটা সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা আর্ট। তো সিনেমায় কেন ইউজ হবে? সিনেমা একটা স্বতন্ত্র আর্ট। এবার সিনেমা এত কিছুর উপর ডিপেন্ডেন্ট, সাহিত্য, পারফর্মিং আর্ট, মিউজিক, তো আমি মনে হয়েছে এত কিছু আমি কিছু ইউজ করবো না। এই অভিনয়টাকে যতটা সম্ভব কমাবো, হ্যাঁ পারফর্মিং আর্ট কমলো, সাহিত্য থেকে সিনেমা করবো না, মিউজিক নেবো না। তো এগুলো ছাড়া যদি সিনেমাটা হয়, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট আর্ট ফর্ম হিসেবে কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি। অনেকেই করেছে, হানেকে করেছে, মানিকল, কুমার সাহানি, বড় বড় নাম যারা, তারা ব্রেশো, হ্যাঁ। তো এরা, আমার মনে হয়েছিল এই চিন্তাভাবনাটা ভালো, আমার মনে হচ্ছে আমি এটাকে এইদিকে ইনক্লাইন্ড। তো যখনই মনে হয়েছে ম্যানিপুলেশন বর্জিত করবো, ওটার জন্যই আমি কিছুটা কাট রাখিনি মাঝে সিনেমায়, কারণ ওটাও এক ধরনের ম্যানিপুলেশন। বারবার একবার তনুশ্রীদের ওপর, একবার তোমার ওপর বারবার কাট করছে, এটা দর্শককে ম্যানিপুলেট করছে, যাতে আরও পৌঁছে যাচ্ছে ক্যারেক্টারের কাছে। কিন্তু আমি চাইছি না যে ক্যারেক্টারের কাছে খুব দর্শকরাও ঢুকে যাক, একটা অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্টের মাঝে ব্যালেন্স রাখার চেষ্টা করেছি। ওই জন্যই ক্যামেরা একটু দূরে বসানো, একটু লং শট নেওয়া, এবং যাতে একটানা চলছে, একটু কনসেন্ট্রেশন দাবি তো করছি। তো
তো সেই জন্য ট্রান্সপারেন্সিটা মেনটেন করা হচ্ছে এবং ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক বাট ও ট্রান্সপারেন্ট হোয়াইট, সেটাও ওই ট্রান্সপারেন্ট কথাটাও বারবার আমি উঠে আসছে, ওটার মধ্যে একটা ব্যালেন্সের কথা আসছে। আর এটা ঠিক যে আমরা যখন সিনেমা দেখি, সিনেমায় কিন্তু একটা কোথাও ইনফ্লুয়েন্স কাজ করে, ইনফ্লুয়েন্সটা থেকে এটা ওর ভাবনা যে ইনফ্লুয়েন্সার থেকে কতটা দূরে রাখা যায়, কতটা দর্শককে ম্যানিপুলেট না করা যায়। কেউ ম্যানিপুলেট করতে, আমরা চাই যে দর্শক অবশ্যই ম্যানিপুলেট হতে পছন্দ করে, আর এখানে এটা একটা কাইন্ড অফ ট্রিটমেন্ট, কিন্তু আমরা খুব দৃঢ় যে আমরা এটা চাই না। তো উই আর ভেরি, আমাদের কোনো এদিক বা ওদিক নেই, আমরা সোজা যে এটাই আমরা চাই। সো দ্যাট প্রবলি ওয়ার্কস। আমি ওর সঙ্গে যখন কাজ করলাম, when I met him, তো আমার জন্য ওটা খুব কাজ করেছে। দিস ইজ সামথিং নোবডি হ্যাজ সিন, সো আই উড লাইক টু মানে এক্সপ্লোর দ্যাট। সো এটা অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট আমারও মনে হয় যেটা ও বললো যে দর্শককে ম্যানিপুলেট করার, মানে ধরো কাটসের কথা বলা হচ্ছে, সিনেম্যাটিক, ওগুলো সবকটাই সিনেম্যাটিক ম্যানিপুলেশন, যেইগুলো একজন দর্শককে একটা পার্টিকুলার অনুভূতি দেওয়ার জন্য তৈরি করা হয়। ও বলছে যে সেই অন্যান্য টুলসগুলোকে বর্জন করে ও শুধুমাত্র সিনেমার ন্যারেটিভটা দিয়ে, সেই কারণেই কি তোমার সিনেমাতে দেয়ার ইজ নো ক্রাইসিস, দেয়ার ইজ নো ক্লাইম্যাক্স, দেয়ার ইজ নো ডেনোমা, এপিলোগ, প্রোলোগের কোনো সিন নেই। হ্যাঁ, সেই রকম সেই মানের কনফ্লিক্ট নেই, না কনফ্লিক্ট নেই। হ্যাঁ, তো সেই কারণেই রাখা। আমি চাইছিলাম না কোনো জায়গায় কোনো টুইস্ট এই ওই করে, হ্যাঁ আমি চাইছিলাম 3-4 দিনের একটা ঘটনা, তার প্রতিক্রিয়া কি হচ্ছে, প্রভাব কি পড়ছে ক্যারেক্টারগুলোর উপর, আদৌ কি কোনো প্রভাব পড়ছে, যেগুলো সুদূর প্রসারী কোনো প্রভাব হয়তো নয়, হয়তো তাৎক্ষণিক প্রভাব, কিন্তু সেটাই আমার জন্য কাজ করছে। তো তার বেশি তাহলে সক্রেটিক প্যারাডক্স এখানে কোথায় আসছে? সক্রেটিক প্যারাডক্স আসছে এই অর্থে, সিনেমার নামটাই চলে যাবো তাহলে। সক্রেটিক প্যারাডক্স কি বলছে যে আই নো দ্যাট আই ডোন্ট নো। হ্যাঁ, তো এই যে আমি জানি না কিছুই, অথচ জানি যে আমি কিছু জানি না, এটাই তো আসল জ্ঞান। এবং সেটাই আমরা অনেকেই জানি না। আমরা হয়তো প্রচুর ইনফরমেশন নিয়ে আছি, কাউন্ট পড়ছি, এই পড়ছি, মার্কস পড়ছি, এই পড়ছি, হ্যাঁ ফ্রয়েড পড়ছি, এবং বিভিন্ন পার্টিতে এগুলো যখন পাচ্ছি ঢেলে দিচ্ছি, তো ভাবছি বিরাট নলেজেবল। হ্যাঁ, কিন্তু এইটা আসল নলেজ আমার মনে হয় নয়, এবং ওই দুর্গাদার ক্যারেক্টারটার মনে হয় অ্যাটলিস্ট। হ্যাঁ, এবার যে এটা জ্ঞান নয়, জ্ঞান হচ্ছে নিজেকে জানা এবং নিজের পারিপার্শ্বিককে বোঝা, তো এইটাই আসল জ্ঞান। তো এই সক্রেটিক, এই যে অনিন্দ্য, তোমার যে ক্যারেক্টারটা, সুদীপ্ত যে চরিত্রটা, ও ভাবে যে জ্ঞান মানে এটাই, যে এই যে এত কিছু আমি তো কিছু জানি না, এই যে একটা ইনসিকিউরিটিতে ভোগা, এবং কমলদার ক্যারেক্টারের সাথে যে কনভারসেশন, সেখান থেকে সক্রেটিক প্যারাডক্সটা আছে। এবং দিনের শেষে কি অনিন্দ্যর ক্যারেক্টারটা, তোমার ক্যারেক্টারটা কি বুঝলো আদৌ? কারণ গ্রিস আমাদের দেশ নয়, কারণ গ্রিস আমাদের দেশ নয়। যেখানে আমি একবার কাটছি, যেখানে আমার সত্যি মনে হচ্ছে মুনার চরিত্রটা, তনুশ্রীদি যেটা করছে, যে সুদীপ্ত চরিত্রটা ভাবে ওর অনেক জ্ঞান, কিন্তু ও যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সাধারণত্বের, মুনাও সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মুনার সেই ফলস সুপিরিয়রিটি কমপ্লেক্সটা একদমই নেই। এবং কিছু জায়গায় সেই এর কনফ্লিক্টটা তো আছে, যেটা হয়তো দেখলে বোঝা যাবে, কিছু শীতলতা তো সম্পর্কে আসবেই তিনটে ঘটনায়, যে বোঝা যাবে যে ওর সামনে যে আয়নাটা ধরাচ্ছে মুনা, ছোট ছোট ঘটনায়, সেটা খুব আছেই। যেটা আমার সত্যি মনে হয়েছে, মানে তনুশ্রীদিকে খুব নর্মাল, মানে মুনা বলতে একজন যেরকম আর কি, মানে সে যেরকমভাবে বিহেভ করবে, সে যেরকমভাবে ম্যাটার অফ ফ্যাক্ট আছে, তার অত ফিলসফি নিয়ে কাজ কারবার নেই, তার নিজের জীবনের ছোটোখাটো রিয়েল প্রবলেমস রয়েছে, সেইগুলো নিয়ে কিছুটা চিন্তিত, আবার কিছু কিছুভাবে সেই প্রবলেমগুলোকে নিয়ে বেঁচে থাকা, যেরকম আমরা সবাই থাকি। একদমই একদমই। অ্যাকচুয়ালি এরকম চরিত্র, মানে আমি না খুব চরিত্র দেখে ওই চরিত্রগুলো ক্রিয়েট, মানে ওর সঙ্গে আমি ব্রিজটা করতে পারি, আমার সুবিধা হয় সেভাবে। আমি মনে করি যে সিনেমা দেখে চরিত্রকে ডিফাইন করার থেকে, চরিত্র দেখে, রিয়েল লাইফে এরকম চরিত্র দেখেছি আমি, যে চরিত্রগুলো দেখে মনে হয়, যেই জন্য বারবার বলছি যে একটা সিনেমা, একটা ঘটনা 2 দিন ধরে চলছে, সেইখানে একটা চরিত্রের কিছু পার্ট বোঝা যায়, তাকে আমি জাজ করতে যাচ্ছি না, সে অ্যাকচুয়ালি গোটা জিনিসটা পুরোটা নেই, তার 1.5 দিন আছে, পুরো সারা জীবনের মধ্যে 2 দিন আছে সেই চরিত্রটা, তার মধ্যে আমরা ওইভাবে কেন নিই না, সেই ট্রান্সপারেন্সিটা, সেই সাহসটা থাকে না কেন আমাদের মধ্যে, যে কেন আমি কোনো, মানে ও কি, আমার মনে হয়েছে আমার প্রথম স্ক্রিপ্টটা, জানি আমি এটা ঠিক বুঝেছি না ভুল বুঝেছি, ওটা ও ভালো বলতে পারবে, যে একটা আমারই সেই দায়টা কেন থাকবে যে আমি একটা সিনেমা দেখে সিনেমার মতোই ওই ঘরানায় আমি সিনেমাটা বানাবো। আমি তো আমার মতো করেও না, মানে আমার মতো করে যদি আমি একদম ট্রান্সপারেন্টলি একদম ভাবি, একদম যাই লাইক মাটির তালের মতো, যে একদম নতুনভাবে, যে ওটা অ্যাকচুয়ালি নতুন না, ওটা অ্যাকচুয়ালি নর্মাল, তো ওটা নতুনভাবে দর্শকের কাছে লাগবে আমার মনে হয়, যেটা আমাদের 21 তারিখ আসছে,
আমাদের ছবি, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। কি ঠিক বলেছি তো? কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, একদম ঠিক। দর্শকদেরকে তুমি বলে দাও, তুমি আমাদের মধ্যে সিনিয়র মোস্ট। এইটা বলে ফেলে বয়সে আমি অনুযায়ী বলিনি, আমি বয়সও সিনিয়র মোস্ট। কর্মক্ষেত্র অনুযায়ী বলছি। নো, লেটস বি ট্রান্সপারেন্ট। তো আমার একটাই কথা বলার, যে আমাদের ছবি আসছে কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। 21শে ফেব্রুয়ারি আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। ছবিটা একদম অন্যরকম ছবি। এতক্ষণ যারা আমাদের কনভারসেশন শুনলেন বুঝতেই পারলেন যে একদম আমরা কিন্তু সিনেমা দেখে সিনেমাটা তৈরি করার অনুপ্রেরণায় আসিনি, কিছু ফিলোসফি আমাদের মাথায় ছিল, ডিরেক্টরের মাথায় ছিল। তো একটু অন্যরকম ট্রিটমেন্ট, সত্যি এবং মজা আছে। তো সেই মজাটাই করেছি, একটু অন্যরকম করেছি, একদম ট্রান্সপারেন্সি, দর্শকের সঙ্গে যে সিনেমার যে দর্শককে ম্যানিপুলেট কম করা হয়েছে। তো সেটা ম্যানিপুলেশনেরও একটা মজা আছে, ট্রান্সপারেন্সিরও একটা অন্য মজা আছে, সেই অন্য মজাটা আমরা করেছি। তো এটা মাথায় নিয়ে ছবিটা যদি দেখতে যান ভালো লাগবে, আর কিছু মাথা না নিয়েও যদি দেখতে যান তাহলেও মজা লাগবে। তো আমরা ওয়েট করে থাকবো যে আপনাদের কেমন লাগে, আপনারা দেখে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তনুশ্রুতি যেটা বলে দিল, 21 তারিখ আন্তর্জাতিক ভাষা দিবসে নিকটবর্তী প্রেক্ষাগৃহে কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। নামটা মুখস্থ করে নিন, সিনেমা হলে যেতে যেতে মুখস্থ হয়ে যাবে।